আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব প্রধান সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী নারীরা, গ্লাসগোর আলোচনা সভায় নারীদের ক্ষমতায়নের আহ্বান প্রধানমন্ত্রীর। ২০৩০ সালের মধ্যে বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনতে একমত হল বিশ্বের শতাধিক দেশ। গ্লাসগোর জলবায়ু সম্মেলনে চুক্তি সই। টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার কাছে ৬ উইকেটে বাংলাদেশের হার। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৪ রানে অল আউট দল। এবার টিসিবিও বাড়ালো পণ্যের দাম। তেল লিটারে ১০ টাকা এবং ডালে ৫ টাকা বাড়িয়ে আগামীকাল শুরু হচ্ছে খোলা বাজারে বিক্রি। ইউপি নির্বাচন ঘিরে সংঘর্ষে পর্যন্ত নিহত ১৫। বিব্রত নির্বাচন কমিশন, দলগুলোর ভূমিকা নেতিবাচক বললেন সিইসি। শুনছিলেন শিরোনামে, এবার জানিয়ে দেব পুরো খবর। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহনশীল কমিউনিটি গড়ে তুলতে বৈশ্বিক সংহতির জন্য COP26 সম্মেলনে সাহসী ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ব্যাপারে নারী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে COP26 সম্মেলনের সাইড লাইনে নারী এবং জলবায়ু পরিবর্তনের উপর একটি উচ্চ পর্যায়ের আলোচনায় কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী ও পুরুষ উভয়েরই সমানভাবে অংশগ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী হিসেবে নারীরা এই ঝুঁকি মোকাবিলায় বর্ধিত অংশীদারিত্বের দাবিদার। নারীদের ক্ষমতায়নের জন্য আরও সাহসী পদক্ষেপের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে নারীদের সম্পদের সমান সুযোগ নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম। বাংলাদেশ সরকার টেকসই উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলেও জানান সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠী। এদের মধ্যে বেশিরভাগই নারী। সারা বিশ্বের নারী নেত্রীদের এ বিষয়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী পুরুষকে সমান ভূমিকা রাখতে হবে। গ্লাসগো জলবায়ু সম্মেলনের প্রথম চুক্তি হিসেবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হয়েছে বিশ্বের শতাধিক দেশ। সেই সাথে বনাঞ্চলের স্বাভাবিকতা ধরে রাখতে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ১,৯২০ কোটি মার্কিন ডলার তহবিল গঠনের অঙ্গীকার করা হয়েছে। বনাঞ্চলকে বলা হয়ে থাকে পরিবেশের ফুসফুস, কিন্তু নির্বিচারে গাছ কাটা আর দাবানলের কারণে বন উজাড়ের ঘটনা হয়ে উঠেছে পরিবেশের জন্য বড় হুমকি। ইউনেস্কোর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বনাঞ্চল ধ্বংসের ফলে পরিবেশে সবথেকে বেশি কার্বন নিঃসরণ ঘটছে। জলবায়ু পরিবর্তন, দাবানল, ঝড়, খরা ও কৃষিজমি বাড়ানোর জন্য বন উজাড়ের ফলে কার্বন নিঃসরণ ঘটছে বলছেন পরিবেশ বিজ্ঞানীরা। গ্লোবাল ফরেস্ট ওয়াচ জানিয়েছে ২০২০ সালে বিশ্বজুড়ে ২,৫৮,০০০ বর্গ কিলোমিটার বন উজাড় হয়েছে, যা যুক্তরাজ্যের মোট আয়তনের চেয়ে বেশি। বৈশ্বিক উষ্ণায়ন রোধে এবারের জলবায়ু সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হয়েছেন বিশ্বনেতারা। বছরের পর বছর আমরা কেবল কয়লার ব্যবহার বন্ধের কথা বলে আসছি, কিন্তু বিশ্বকে বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বনাঞ্চল রক্ষা করাও গুরুত্বপূর্ণ। আর সে লক্ষ্যেই আজ আমাদের এই প্রচেষ্টা। এদিকে বনাঞ্চল রক্ষা ও উন্নয়নে $৯০০ কোটি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
2030 সালের মধ্যে মিথেন গ্যাসের নির্গমন 30% কমিয়ে আনার বিষয়েও সম্মতি এসেছে সম্মেলনে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের এই যৌথ প্রস্তাবে সাড়া দেন প্রায় 90টি দেশে সরকার ও রাষ্ট্রপ্রধান। পৃথিবীর উষ্ণতা বাড়াতে কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেন গ্যাসের ভূমিকা 80 গুণ বেশি। বিশ্বে অন্যতম মিথেন গ্যাস নির্গমনকারী দেশ ব্রাজিল এই চুক্তিতে সম্মতি দিলেও রাজি হয়নি চীন, রাশিয়া, ভারত ও অস্ট্রেলিয়া। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার টি-20 বিশ্বকাপের খবর। আবুধাবিতে ব্যাটিং ব্যর্থতায় লজ্জায় পড়েছে বাংলাদেশ। মাত্র 84 রানে অল আউট হয়ে সাউথ আফ্রিকার কাছে হেরেছে 6 উইকেটে। যদিও ছোট পুঁজিতে কিছুটা লড়াই করেছে বোলাররা, টানা চতুর্থ হার টাইগারদের। বিপরীতে বড় জয়ে সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে গেল প্রোটিয়ারা। টানা ম্যাচের ধকল নিতে পারেননি মুস্তাফিজ, ইনজুরির কারণে নেই সাকিব। শেষের শুরুটা যেন নতুন একটা একাদশ নিয়ে, যেখানে সুযোগ হলো শামীম আর নাসুমের। টসে জিতে প্রোটিয়া অধিনায়ক স্পিন দিয়ে ইনিংস ওপেন করলেও ভরসা রেখেছেন পেসারদের উপর। ওপেনিং পার্টনারশিপে লিটন নাইমের সেই ধীর গতির শুরু। 23 বলে জুটিতে আসলো 22 রান। নাইমের বিদায়ের পরের বলেই সৌম্য ফিরলেন গোল্ডেন ডাকে। হ্যাট্রিক না হলেও 2 বলে বিরতি দিয়ে মুশফিককে শূন্যতে থামান রাবাদা। 23 রানে 3 উইকেট হারিয়ে মহা বিপদে বাংলাদেশ। এমন সময় দলের হাল ধরতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহ। নকিয়ার বাউন্স বুঝে উঠতে পারেননি। কঠিন সময়ে দারুণ কিছু করার সুযোগ ছিল আফিফের। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেলেন। গোল্ডেন ডাকের শটটা ছিল দৃষ্টিকটু। পেসারদের তাণ্ডবের পর শুরু হয় সামসি ঘূর্ণি। 24 করা লিটনকে বিদায়ের পর তুলে নেন বিশ্বকাপে অভিষেক হওয়া শামীমকে। নিজেদের দলীয় সর্বনিম্ন রানের লজ্জা থেকে দেশকে বাঁচিয়েছেন মাহেদী। তবে 100-র উপর নিতে পারেননি রান। এই অলরাউন্ডারের 27 রানে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র 84। জয়ের সম্ভাবনা তো আগেই শেষ হয়ে গেছে। এত কম পুঁজিতে সামান্য লড়াই করাই কঠিন। তবে পেস সহায়ক উইকেট কাজে লাগিয়েছেন তাসকিন। প্রথম ওভারে হেন্ড্রিক্সকে ফেরানোর পর দ্রুত আরও 2 উইকেট হারায় প্রোটিয়ারা। তাতে অবশ্য জয় পেতে শঙ্কায় পড়তে হয়নি বাবুমার দলকে। আবারও চরম ব্যাটিং ব্যর্থতা, যা ছাড়িয়ে গেছে এই আসরে আগের ম্যাচগুলোকে। পুরো ইনিংসে মাত্র 4টা 4 আর ডট বল 59টি। এরপর যা হবার তাই হয়েছে, লজ্জায় পড়তে হয়েছে। এখন কোনো মতে আসর শেষ করতে পারলেই যেন হাঁপ ছেড়ে বাঁচে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ব্যাটিং ব্যর্থতায় আরও একবার বাজে হার বাংলাদেশের। উইকেটে বোলারদের সুবিধা থাকলেও এদিন একাদশে মুস্তাফিজকে না রেখে সমালোচনায় টাইগার ম্যানেজমেন্ট। গ্রিন উইকেটে সুইং ধরেছে। বেসিক বোলিংয়েই রাবাদা নকিয়ারা ভয়ঙ্কর রূপ নিয়েছেন। অফ স্টাম্পের বাইরে শর্ট অফ লেন্থ ডেলিভারি, এক্সট্রা বাউন্সে মুশফিক মাহমুদুল্লাহ দুজনেই বিভ্রান্ত। খানিক আগে খাটো লেন্থের বলে বাউন্সের হেরফেরে নাইমও ধরা দিয়েছেন। উইকেটে সুবিধা ছিল, নিয়েছে প্রোটিয়া পেসাররাও। তাসকিন শরীফুলরাও তো পরে সফল। অথচ এমন দিনেই কিনা একাদশের বাইরে মুস্তাফিজ। আমরা বেসিকটা করার চেষ্টা করেছি, লাইন লেন্থ ঠিক রেখে বল করেছি। উইকেটে সুইং ছিল এবং আমরা সেটার সুবিধা নিয়েছি। প্রশ্নটা তাই আবারও উঠছে, উইকেট কি আদৌ পড়তে পারছে টাইগার ম্যানেজমেন্ট? প্রথম দিকে বোলিংয়ের জন্য উইকেট খুবই ভালো ছিল। আমরা ভালো ব্যাট করিনি, কিন্তু প্রতিপক্ষ বোলাররা উইকেট থেকে দারুণ সুবিধা পেয়েছে। ম্যাচের আগে মুস্তাফিজ আর তাসকিনের মধ্যে একজনকে বেছে নেওয়ার পরিকল্পনা হয়। তাসকিনকে বেছে নেই কারণ সে আগের ম্যাচগুলোতে ভালো বল করেছিল। তবে ব্যাটিং ব্যর্থতা আড়াল করার সুযোগ নেই। নাইম আফিফদের আউটগুলো স্রেফ উইকেট ছুঁড়ে আসা। প্রথম বলেই ফুলার লেন্থ ডেলিভারির প্রস্তুতি থাকা চাই ব্যাটারদের। সৌম্যের দুর্ভাগ্য, তারপরও রাবাদার পেইসে কি পূর্ণ মনোযোগ ছিল?
প্রথম বলে আফিফি বা কি করেছেন? অমন বিপর্যয়ের সময় ডাউন দ্য উইকেটে আসার কোনো কারণ কি ছিল? আত্মবিশ্বাসের অভাব অমন আগ্রাসী শটে কি দূর করা যায়? এই হলো সার্বিক চিত্র। সাউথ আফ্রিকার বোলিং আক্রমণ টাইগার ব্যাটারদের জন্য ফাঁদ পেতেছে। সেখানে যেন ইচ্ছে করেই ধরা দিয়েছে সবাই। পরিণতি টি-20-তে ওদের বিপক্ষে সর্বনিম্ন স্কোরে অল আউট। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। টি-20 বিশ্বকাপ সহ খেলার আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্যান্য খবর। কয়েকদিন বিরতির পর আগামীকাল থেকে শুরু হচ্ছে খোলা বাজারে সাশ্রয়ী দামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। তবে এবারে প্রতি লিটার তেলের দাম 10 টাকা এবং ডালের দাম 5 টাকা বাড়িয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে টিসিবি। এতে জানানো হয়, এখন থেকে টিসিবির 1 লিটার তেল কিনতে 100 টাকার বদলে 110 টাকা গুনতে হবে ভোক্তাদের। একইভাবে 1 কেজি মসুর ডাল কিনতে হবে 55 টাকার বদলে 60 টাকায়। তবে চিনির দাম আগের মতো 55 টাকা এবং পেঁয়াজের দাম 30 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। দেশব্যাপী 400 থেকে 450 ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে, যা শুক্রবার এবং ছুটির দিন ছাড়া আগামী 28শে নভেম্বর পর্যন্ত চালু থাকবে। নিত্যপণ্যের দাম শিগগিরই কমার সম্ভাবনা দেখছেন না কেউ। মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে আছে, জানালেন খোদ বাণিজ্যমন্ত্রী। এদিকে লাগামহীন দামের সঙ্গে পাল্লা দিয়ে পারছেন না ক্রেতা। আশ্বাস নয়, এখন কার্যকর পদক্ষেপের দাবি তাদের। একসঙ্গে এত নিত্যপণ্যের দাম সচরাচর বাড়তে দেখেননি ক্রেতারা। তবে বাজার লাগামহীন ঘোড়া। এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিপর্যস্ত নিম্ন ও মধ্যবিত্ত। এ অবস্থায় বাজারে গিয়ে কষতে হচ্ছে যোগ বিয়োগের অঙ্ক। খরচ কমাতে চাহিদার অনুপাতে পণ্য কিনতে হচ্ছে কম। যদি সরকার একটু হেল্প করতো দামটা মেনটেন করার জন্য, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। বাজারের টাকা তো হাজবেন্ড আর বাড়াই দিচ্ছে না, যেটা দিচ্ছে আরো কম দিচ্ছে। আগের তুলনায় বাজারের টাকা আরো কম দিচ্ছে। পাশাপাশি যে দোকান আছে সেখানে আপনার ভিন্নতা, এই ভিন্নতাকে রক্ষা করানো ভোক্তা অধিকার যে আইন, তাদেরকে অবশ্য সচেষ্ট হওয়া উচিত। তেল চিনির বাড়তি দামের জন্য বিশ্ববাজারের প্রসঙ্গ তুলছেন বাণিজ্যমন্ত্রী। তবে ডিম, মুরগি, আলুর মতো দেশের পণ্যের দাম বাড়ছে কেন, এ প্রশ্ন ছিল তার কাছে। ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম, ডালের দাম, চিনির দাম বাড়ছে, যার ফলেই দেশের যেসব জিনিস আছে সেটা কমে যাবে, কমছে। ওভারঅল সিচুয়েশন, ইম্পোর্টেড জিনিসের প্রাইস আন্তর্জাতিক বাজারে না কমলে আমাদের পক্ষে তো কঠিন হবে সেটা কমানো। তবে সরকার কিছু কিছু জায়গায় ট্যাক্স কমিয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যাতে করে সহনীয় মাত্রায় রাখা যায়। বাজার বিশ্লেষকরা বলছেন, আমদানি পণ্যের শুল্ক বাড়লে সঙ্গে সঙ্গেই দাম বাড়ে, তবে কমলে তার প্রভাব পড়ছে না বাজারে। সেজন্য কাগজে কলমে তদারকি নয়, সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ চান তারা। ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ কমানো হলেও কিন্তু এর বাজারে কোনো ধরনের রিফ্লেকশন করছে না। সুতরাং সরকারকে আমদানি নির্ভর পণ্যগুলোর ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি কমানো এবং বাড়ানোর জন্য কঠোর নজরদারিতে আনা প্রয়োজন। বিশেষ করে বড় আমদানিকারকরা তাদের অবস্থানের কোনো অপব্যবহার হচ্ছে কিনা সেটা দেখা, আবার অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে যারা সরবরাহকারী, সেখানে যারা বড় বড় গুদামজাতকারী রয়েছেন, সেই পর্যায়ে আসলে এটার কোনো ব্যত্যয় হচ্ছে কিনা সেটা দেখা। এছাড়া নিত্যপণ্যের দামে লাগাম টানতে খোলা বাজারে পণ্য বিক্রি আরও জোরদারে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকা দিতে 2 থেকে 3 দিনের মধ্যে আরও 4টি কেন্দ্র বাড়ানো হচ্ছে। ধাপে ধাপে সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ রাজধানীতে 8টি কেন্দ্র থেকে টিকা নিয়েছে শিক্ষার্থীরা। 12 থেকে 17 বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। সকাল 9টা থেকে টিকা দেয়া শুরু হলেও তার আগে থেকেই স্কুলের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। করোনায় শঙ্কামুক্ত হতে বেশ আগ্রহ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিয়েছেন তারা। আমাদের প্রতি একটা ভয় কাজ করতো যে আমাদেরকে যদি করোনা এফেক্টেড করে, এখন তো ওটা করতে পারবে না। প্রতিদিন আমরা এখন সেফলি ক্লাস করতে পারবো। এখন আমরা প্রতিদিন ক্লাস করতে পারবো, নিশ্চিন্ত হলাম।
শিক্ষকরা বলছেন, টিকা নেয়ার পর শিক্ষার্থীদের নিয়মিত খোঁজে রাখা হচ্ছে। টিকা দেয়া শেষ হলেই শিক্ষা কার্যক্রমে গতি আরও বাড়বে। ছাত্ররাও যদি টিকা গ্রহণ করে থাকে, আমাদের মনের যে একটা জোর সেটা বেড়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ ফিজিক্যাল ক্লাসগুলো সুন্দরভাবে নিতে পারবো। মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে রাজধানীর 8টি স্কুলে টিকা কার্যক্রম চলছে। তবে শিগগিরই কেন্দ্র আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ওই 4টি কেন্দ্রের সাথে যোগাযোগ রাখছি, ওদের যদি ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে আমরা সেখানেও কার্যক্রম শুরু করব। এবং অবশ্যই আমরা চাই যে আমাদের কিন্তু আরেকটা জিনিস একটু আপনারা বলবেন যে এই টিকাটি সকল বাচ্চারাই পাবে, সেই জন্য কিন্তু কন্টিনিউয়াস এফোর্ট আছে। এর আগে মানিকগঞ্জে 120 শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা দেয়া হয়। পুরোপুরি টিকা কার্যক্রমের উদ্বোধন হয় গত সোমবার। স্কুল কলেজ শিক্ষা কার্যক্রম পুরো স্বাভাবিক অবস্থায় ফেরাতে সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষার্থীদের টিকা দেয়ার। এজন্য স্কুলের মাধ্যমেই নিবন্ধন করে তাদের টিকা দেয়ার ব্যবস্থা করা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই 3 জনই নারী। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,873 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 20,031 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 229 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.14%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,69,82 জনে। সুস্থ হয়েছেন আরও 211 জন। এ নিয়ে মোট সুস্থ 15,33,836 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা। এবারের ইউপি নির্বাচন ঘিরে বিভিন্ন জেলায় সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। দলীয় প্রতীকে বিএনপি নির্বাচন না করলেও রাজনৈতিক প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের নেতাদের কোন্দলে ঘটছে হানাহানির ঘটনা, বলছেন নির্বাচন বিশ্লেষকরা। সুষ্ঠু নির্বাচনের জন্য সহিংসতা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ তাদের। করোনা সংক্রমণ কমে আসায় সারা দেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে এই নির্বাচন ঘিরে সম্প্রতি সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে। গত 28 অক্টোবর নরসিংদীর কাচারিকান্দিতে দুপক্ষের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। আর 15 অক্টোবর মাগুরার জগদ্দলে প্রার্থিতা নিয়ে সংঘর্ষে নিহত হয় 4 জন। এর আগে প্রথম ধাপের নির্বাচন ঘিরে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়। দলীয় প্রতীকে বিএনপি ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাই অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতারাই। রাজনৈতিক বিরোধের বদলে প্রাধান্য পাচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার, ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। মনে করে যে আমাকে যে কোনো প্রকারে জিততে হবে, এই মানসিকতা যদি ধারণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সহিংস ঘটনার এই অবতারণা হয়। যারা নির্বাচন করছেন তারা আওয়ামী লীগের প্রার্থী, হয় নৌকা মার্কা পাচ্ছেন অথবা পাচ্ছেন না, তারা আওয়ামী লীগের লোক। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগ তাদের দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দলের শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। আর দ্বিতীয় দায় হলো আওয়ামী লীগ এখন সরকারে আছে না, সেই হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব আছে। নির্বাচন কমিশন বলছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে কমিশন। যারা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদের সঙ্গে তো আমরা সবসময় কথা বলছি। আমরা অনেক সময় সেই এলাকাগুলো ভিজিট করছি এবং আমরা মিটিং করছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছি। নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। রাজনৈতিকভাবে এটি সমাধান করতে হবে, এটা একটা সমাধান। আর দ্বিতীয় সমাধান হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং প্রশাসনকে তাদের কাছে যে ক্ষমতা আছে, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্তব্য যে এটা পালন করার কথা, আইন প্রয়োগ করে তারা সেই কর্তব্যটা ঠিকমতো পালন করবেন। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের 846টি ইউপিতে চলবে ভোট গ্রহণ। আর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন হবে 28 নভেম্বর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ ভোট নিয়ে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নেতিবাচক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিইসি কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বেড়ে যাচ্ছে মন্তব্য করে সিইসি জানিয়েছেন, সহিংসতা কমানোর পথ খুঁজছে ইসি। মাঠ পর্যায়ে সহনশীলতা না থাকলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে অপ্রীতিকর ঘটনার মাঠ প্রশাসনকে দায় নিতে হবে।
প্রয়োজনে তাদের জবাবদিহির মধ্যে আনা হবে। আমাদের যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেটা আমরা একটু বিব্রত এবং আমাদের মধ্যে উদ্গ্রীবতা আসে। এই সমস্ত ব্যাপারে রাজনৈতিক দলগুলোরও সক্রিয় ভূমিকা থাকা দরকার, যে নির্বাচনের বিষয়টা তো শুধু নির্বাচন কমিশনের না, এটা তো সকলেরই, তাদেরও, আর আমরা তার ব্যবস্থাপনায় থাকি শুধু। সুতরাং তারা আরও একটু প্রোয়েক্টিভ যদি হয় তাহলে এই সহিংসতাগুলো কমে। সপ্তম ধাপে 9টি পৌরসভা এবং সিরাজগঞ্জ 6 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। আজকের নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের উত্তর কাটরুলি এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের 6 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে গ্যাস সংযোগের রাইজার ও রান্নাঘরের ত্রুটির কারণে এ দুর্ঘটনা বলছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। যদিও ভবন মালিক বলছেন সতর্কতামূলক সব ব্যবস্থাই নেওয়া ছিল। পরিবারের 8 সদস্যের মধ্যে 6 জনের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসার টাকা জোগাড় করতে গৃহকর্তার হিমশিম অবস্থা। মাত্র কয়েক মিনিটে লন্ডভন্ড পুরো পরিবার। সোমবার রাতে খাবার খেয়ে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখনই ঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। ছোট মেয়ে তো মাহিয়া, ও ব্যাট দিয়ে মশা মারতেছে, মশা মারলে তো ওই ব্যাটের সঙ্গে পড়লে ফায়ার করে, ওই ফায়ারের লগে গ্যাসে আগুন ধরে সব একবারে ঘরে কিচ্ছু নাই, সবাই পুড়ে। এদের পার্সেন্টেজ অফ বার্ন 7% থেকে শুরু করে 85% পর্যন্ত আছে এবং সবারই শ্বাসনালী পড়া আছে। তার মধ্যে 6 জনের মধ্যে 5 জনের অবস্থাই গুরুতর। কাট্টলী বিশ্বাসপাড়ার এই ভবনের একই ফ্ল্যাটে গত বছরও একইভাবে আগুন লেগে মারা যান 3 জন। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে গ্যাস সংযোগের রাইজার ও রান্নাঘরে ত্রুটি পেয়েছে। যদিও ভবন মালিক বলছে সতর্কতামূলক সব ব্যবস্থাই নেওয়া ছিল। জানলা থাকলেও ঘরের বাতাসটা কিন্তু বের হওয়ার কোনো জায়গা নেই। আর তারপরে গ্রাহকের যে রাইজারটা গত বছর ওপেন ছিল, কিন্তু এখন গ্রাহক আবার সেটাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ওইটা আমার সতর্কতার না, আমি তো ওদেরকে অলওয়েজ ইনস্ট্রাকশন দিয়ে রাখি গ্যাস লাইনের উপরে জানালা দরজা খোলা রাখার জন্য। এটা একমাত্র ভাড়াটিয়ার অসচেতনার কারণেই, মানে অসতর্কতা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতেছে। দুর্ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। কাদের গাফলতিতে বারবার এমন দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারো কোনো গাফলতি ছিল কিনা, কোনো ধরনের পূর্বে এই ধরনের সংবাদ দেওয়া হয়েছিল কিনা, এবং সেই ক্ষেত্রে তাদের যা করণীয় ছিল তা তারা করেছে কিনা, এই বিষয়টা আমরা অনুসন্ধান করে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিক ও কেয়ারটেকারকে হেফাজতে নিয়েছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে 2 বছরে 183টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ভুক্তভোগীরা দুষছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতিকে। গ্রাহকদের অসচেতনতা ও অবৈধ সংযোগ নেয়ার প্রবণতার কারণেই দুর্ঘটনা, দাবি তিতাস গ্যাসের। নারায়ণগঞ্জে 2020 সালে গ্যাস সংক্রান্ত দুর্ঘটনা 94টি। এসব দুর্ঘটনায় 39 জনের মৃত্যু হয়েছে, আহত হন 26 জন। আর এই বছরের অক্টোবর পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা 89টি, নিহত হয়েছেন 11 জন, আহত অর্ধশত। এসব দুর্ঘটনা ঘটেছে গ্যাস লাইন লিকেজ, গ্যাস জমা হয়ে বিস্ফোরণ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে। স্থানীয়রা বলছেন বারবার এমন দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষের। প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিহীনতার যে ব্যাপারটা রয়েছে, ফলে এটাই হচ্ছে তার একটা চিত্র। তিতাস গ্যাস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সেই দায় এড়াতে পারেন না। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে গ্রাহকদের সচেতনতার অভাব, অবৈধ লাইন নেওয়ার প্রবণতা, সেই সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থার সমন্বয়হীন কাজের কারণে বাড়ছে দুর্ঘটনা। উচ্চ ক্ষমতার রেগুলেটর বা অনেক সময় রাইজার বাইপাস করে বা রেগুলেটর ডাইরেক্ট করে তারা গ্যাস ব্যবহার করে,
তাছাড়াও বিভিন্ন সংস্থার যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে এটার মধ্যে অনেক সময় তিতাস গ্যাস ব্যবহৃত না করিয়ে এই যে কাজগুলো করা হয় সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়, যার ফলে তিতাস গ্যাসের পাইপগুলো লিকেজ হয় এবং এটা একটা দুর্ঘটনার আরেকটা অন্যতম কারণ। কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরদারির পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান ফায়ার সার্ভিসের। অনেক সময় দেখা যায় যে গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস বাইর হচ্ছে, এই স্মেলটা অনেক সময় কিন্তু আমরা পাওয়ার পরে আমরা কিন্তু ব্যবস্থা নিই না। দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। দুর্ঘটনার প্রায় ৮০% অসচেতনতার জন্য হয়ে থাকে। আমরা ইতোমধ্যে প্রায় শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছি গড় 1 বছরে তিতাস এর সাথে করে, এটি আমরা অব্যাহত রাখছি। জেলার সচেতন মহল বলছে, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি গ্রাহক সচেতনতার বিকল্প নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁর পোরশায় 5টি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার ভবানীপুর ও শরীফওয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। এর মধ্যে ভবানীপুরে 3টি মন্দির ও শরীফওয়ালায় 2টি মন্দিরের কালী প্রতিমা ভেঙে ফেলা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সকালে গ্রামবাসী প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা হয়নি। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করছি। আমার বিশ্বাস আমরা স্বল্প সময়ের মধ্যেই এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করতে পারবো। কুমিল্লার ঘটনা সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র। আওয়ামী লীগের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের এবং প্রতিবেশী ভারতের সুসম্পর্ক নষ্ট করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের ভার্চুয়াল অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। যা ঘটেছে হাজীগঞ্জে, যেটা ঘটেছে সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র, এ অপকর্মের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের যে সমর্থন, এই সমর্থনের দুর্গে আঘাত আনা, প্রতিবেশী ভারতের সাথে বিরাজমান সুসম্পর্কে ফাটল ধরানোর জন্য। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, শুরু থেকেই এই নির্বাচনের বিপক্ষে রয়েছে বিএনপি। সরকারকে দলীয় নির্বাচন, দলীয় মনোনয়ন দেওয়া বা দলীয় পর্যায়ে নির্বাচন করাটা সঠিক হবে না, যেটা ইতিমধ্যে প্রমাণিত হতে শুরু করেছে। আওয়ামী লীগই এখন চিন্তা করছে যে তারা এই দলীয় মনোনয়নের বাদ দিয়ে বা দলীয় মার্কা বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে চিন্তা। সাংগঠনিক কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি। দুপুরে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে এই সহযোগিতা চান। প্রায় 1.5 ঘন্টার আলোচনা শেষে বিএনপির ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আমানুল্লাহ আমান জানান, বিএনপির কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেয়া হয়, অনেক নেতাকর্মীকে আটকও করা হয়। এসব হয়রানি বন্ধ করতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। বলেন, 9 নভেম্বর থেকে মহানগরীতে সাংগঠনিক কর্মসূচি পালন করবে বিএনপি। এদিকে ঢাকা মহানগরে যে কোনো কর্মসূচি আয়োজনের আগে অনুমতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় না হলে যে কোনো কর্মসূচি পালন করতে পারবে বিএনপি। আমরা মহানগরীতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, উত্তর এবং দক্ষিণ, আমরা কর্মী সভা করব। আমরা শান্তিপূর্ণভাবে আমরা সেখানে আমাদের সভা করব। এই সভাগুলিতে যাতে কোনো ধরনের বাধা না দেওয়া হয়। আওয়ামী লীগ কার্যালয় থেকে তারা সভা করে মিছিল বের করেছে, তারা যদি সভা করে মিছিল বের করতে পারে, আমরা কেন পারবো না? বিএনপি তাদের পার্টি অফিস, ঢাকা মহানগরের বিভিন্ন যে অঙ্গ সংগঠনের অফিসগুলো আছে, এবং অফিস এবং ঘরোয়াভাবে যদি তারা কোনো প্রোগ্রাম করে থাকে এবং সেখানে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রে তাদের এই ঘরোয়া প্রোগ্রাম এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া যেতে পারে।
রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। খেলার খবরের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের লক্ষ্য পাকিস্তানের। আবুধাবিতে নামিবিয়ার বিপক্ষে দুরন্ত ব্যাটিং বাবরদের। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার বৃত্ত ভাঙতে কিয়েভের মাঠে বার্সার চ্যালেঞ্জ। ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ আতালান্তা। টি-20 বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে বাবর রিজওয়ানের ব্যাটিং তাণ্ডবে শক্ত অবস্থানে পাকিস্তান। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 148 রান। আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে শুরুটা মন্থর হলেও পরিস্থিতি বুঝে রানের গতি বাড়িয়েছেন বাবর রিজওয়ান। 39 বলে 5-4-এ 50 তুলে নেন বাবর। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন রিজওয়ান। ওপেনারদের সেঞ্চুরি পার্টনারশিপে বড় সংগ্রহের ভিত পায় মেন ইন গ্রিন। 70 করে কাটা পড়েন বাবর। ফখর জামানও টেকেননি বেশিক্ষণ। টানা 3 জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে পাকিস্তান। এ ম্যাচ জিতলে শেষ 4 প্রায় নিশ্চিত হয়ে যাবে বাবরদের। ভ্রমণ ক্লান্তি প্রভাব ফেলে না। ডেনমার্ক থেকে ঢাকায় ফেরার পরদিনই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন জামাল ভুঁইয়া। উতরে গেছেন ফিটনেস টেস্টে। শ্রীলঙ্কায় 4 জাতির টুর্নামেন্টে নিজেদের এগিয়ে রাখছেন জামাল। সাফল্যের খোঁজে ফরওয়ার্ডদের ওপেন প্লে থেকে গোল করার তাগিদ অধিনায়কের। ডেনমার্ক থেকে ফিরেছেন সোমবার। 24 ঘন্টা পার না হতেই জাতীয় দলের ক্যাম্পে জামাল ভুঁইয়া। হালকা ওয়ার্ম আপের পর সতীর্থদের সাথে বল পজিশন নিয়ে কাজ করেন অধিনায়ক। মাঝে ফিটনেস পরীক্ষাও দিলেন। সেখানে সন্তুষ্ট ট্রেনার ইভান রাজলক। আমার ফিটনেস ভালো আছে। আমি প্রত্যেকদিন রানিং করছি আর জিম করছি, সো আমার ফিটনেস কোনো প্রবলেম হয় না। প্রতিপক্ষ যেই হোক, বল দখলে বরাবরই পিছিয়ে বাংলাদেশ দল। মিডফিল্ডে লাল সবুজদের ঘাটতি প্রশ্নের মুখে। ল্যামসের ক্লাসে উন্নতির চেষ্টা চলছে সব বিভাগে। It's not only the midfield, there are 2 midfielders in a team. It's not just up to them. Everybody has to be involved. রেগুলারলি কাজটা করতেছে, ও বলতেছে তোরা মিস কর বাট বল রাখার ট্রাই কর, নিজেদের মধ্যে কনফিডেন্ট রাখ, আত্মবিশ্বাস রাখ, তোরা বল। এবার শ্রীলঙ্কায় 4 জাতির টুর্নামেন্ট জিততে চান জামাল। সেই মিশনে ওপেন প্লে থেকে গোল করার তাগিদ অধিনায়কের। We should have a great chance to have some success in Sri Lanka. ওপেন প্লে আমরা গোল করি না, এটা একটা বিশাল বড় ল্যাকিং। কারণ ওপেন প্লে গোল করলে দেন প্লেয়ার একটু আরামসে আছে, সো দে ক্যান রিল্যাক্স মোর। বুধবার থেকে বেড়াইতে একাডেমিতে হবে অনুশীলন। 5ই নভেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের ই গ্রুপের ম্যাচে রাতে ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু রাত 2টায়। একই গ্রুপে বায়ার্ন মিউনিখের চ্যালেঞ্জ নেবে বেনফিকা। আর এইচ গ্রুপে ইউভেন্টাসের প্রতিপক্ষ জেনিত সেন্ট পিটার্সবার্গ। এর আগে রাত 12:15টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি লড়বে মালমোর বিপক্ষে। মাস্ট উইন ম্যাচের আগে বার্সেলোনায় দীর্ঘ হয়েছে ইনজুরির তালিকা। পিকে অ্যাগুয়েরোদের রেখেই ইউক্রেনের উদ্দেশ্যে যাত্রা করেছে দল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ডায়নামো কিয়েভকে হারিয়েই মৌসুমের প্রথম জয় পেয়েছে কাতালানরা। ফিরতি লেগ থেকেও পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য স্প্যানিশ জায়ান্টদের। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিজং, আরাহো, ডেম্বেলে। রক্ষণের প্রাণ গার্সিয়া লেংলেটের সাথে রাইটে মিঙ্গুয়েজা আর লেফটে থাকবেন জর্ডি এলবা। মাঝমাঠে অভিজ্ঞ বুস্কেটসের সঙ্গে গ্যাভি ও গঞ্জালেস। আক্রমণে অ্যাগুয়েরোর অভাব পূরণ করবে কৌতিনিও। ডিপাইয়ের সাথে ফাতিকে নামানোর পরিকল্পনা রয়েছে কোচের। এফ গ্রুপে 1 জয় 2 হারে বার্সেলোনা রয়েছে 3-এ। তবে দু দলের শেষ 5 দেখায় 5টিতেই জয় বার্সার। তরুণ দল নিয়েও তাই জয়ের স্বপ্ন দেখছেন অন্তর্বর্তী কোচ। একসময় চ্যাম্পিয়ন্স লিগে খেলে এখন ক্লাবের কোচ হয়ে অংশ নেওয়াটা আমার জন্য সম্মানের। ম্যাচটি জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এজন্য কঠোর অনুশীলনে জোর দিচ্ছি। লিগের এফ গ্রুপের ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড। টানা 3য় জয়ের খোঁজে রেড ডেভিলস। আতালান্তাকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করতে চায় সোলশায়ারের দল। অ্যাটাকিং ট্রায়ো রোনালদো, ফার্নান্দেস, রাশফোর্ড দলের বড় ভরসা। সাসপেনশন কাটিয়ে ফিরেছেন পগবা। তবে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে ইতালির ক্লাবটিও। আরেক ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবার্গের চ্যালেঞ্জ নেবে ইউভেন্টাস। 3 জয়ে এইচ গ্রুপের শীর্ষে তুরিনের দলটি। অ্যাওয়ে ম্যাচে রাশিয়ানদের বিপক্ষে জয় তাদের বড় অনুপ্রেরণা। এবার অ্যালিয়েঞ্জে 3 পয়েন্ট জিততে চায় অ্যালিগ্রি শিষ্যরা।
প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে প্রস্তুত দিবালা মোরাতা জুটি। এই গ্রুপের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের অতিথি বেনফিকা আর একটি জয় বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের নিয়ে যেতে পারে পরবর্তী রাউন্ডে। দলের সেরা তারকা লেভানডস্কি বিপক্ষ দলের অন্যতম ত্রাস। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। শৈবালের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বায়ুমণ্ডল থেকে গ্রিন হাউস গ্যাস কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন রাশিয়ার একদল বিজ্ঞানী। সামুদ্রিক শৈবাল ঠিক কতটুকু কার্বন সংগ্রহ করতে পারে এবং এটিকে শক্তি তৈরিতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। রংপুরের হারাগাছ থানা পুলিশের অভিযানে তাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুর খবর উচ্চ আদালতের নজরে আনা হয়েছে। ওই ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের বেঞ্চে বিষয়টি নজরে আনেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ঘটনার পুরো বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে খবর নিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা উচ্চ আদালতকে জানাতে বলা হয়েছে। আগামীকাল এ বিষয়ে আদেশ দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় রংপুরের হারাগাছ এলাকায় পুলিশের অভিযানের পর তাজুল ইসলামের মৃত্যু হয়। তাজুল হারাগাছ পৌর এলাকার দালালহাট নয়াটারি গ্রামের বাসিন্দা। অননুমোদিত ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ প্রতিপালনে প্রেস কাউন্সিলের 1 সপ্তাহ সময় আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চে এ শুনানি হয়। এর আগে রিটের শুনানি নিয়ে ন্যাশনাল অনলাইন মাস মিডিয়া পলিসি 2017 অনুযায়ী দেশে অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন মিডিয়াগুলো কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত 5ই মে সংবেদনশীল সংবাদ সহ যে কোনো খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোর জন্য নৈতিক নীতিমালা প্রণয়ন চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সে নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন 2 আইনজীবী। সামাজিক প্রতিবন্ধকতা বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন বিষয়গুলো গণমাধ্যমে তুলে আনার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে ই লার্নিং প্ল্যাটফর্ম উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী এ আহ্বান জানান। বলেন, সাধারণ মানুষের স্বপ্ন, অনিয়ম, দুর্নীতির সঠিক চিত্র গণমাধ্যমে উঠে আসা জরুরি। সাংবাদিকতায় বেসিক জ্ঞান অর্জনে প্রয়োজনে কোর্স করার প্রতি জোর দেন সম্প্রচার মন্ত্রী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ সময় তিনি গণমাধ্যমকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ই লার্নিং প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরেন। পরে কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়। বেসিক জার্নালিজম যে অনেকেরই জানা নেই সেটি বোঝা যায়। সেজন্য বেসিক জার্নালিজম সেটার উপর কোর্স প্রবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সঠিক বিষয়কে তুলে আনা এবং সঠিক বিষয়টাকে সমাজের সামনে তুলে ধরা, সত্যটাকে তুলে ধরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাশ করেছে 7012 জন। পাশের হার 16.89%। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন। গত 2 অক্টোবর খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় 2378 আসনের বিপরীতে 47,640 জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় 41,524 জন। প্রতি আসনের বিপরীতে অংশ নেয় প্রায় 20 জন পরীক্ষার্থী। মৌলভীবাজারের কমলগঞ্জে যুবলীগ নেতা নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্তকারীরা।
গত ৩১ অক্টোবর কমলগঞ্জের চৈত্রঘাট বাজারে প্রকাশ্যে ব্যবসায়ী নাজমুল হাসানকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় সিলেট উইমেন মেডিকেলে ভর্তির পর ওই দিনই মারা যান তিনি। ওয়াজ মিয়ার ছেলে আমার বাড়ির মাথায় যে মেম্বারে গেলাইতো আমার বাড়ির মাথাত মারছে, মাথাত খাইয়া সেত খাইয়া দৌড়িয়া প্রায় আমার বাড়ি ৩০ জায়গা গেছে। ৩ মিনিটের ভিতরে ৪৬টা সেত আমার বাড়ির শরীরও মারা হয়েছে। তবে ঘটনার ২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় হত্যাকাণ্ডের সেই ভিডিও, যা সারা দেশে আলোচনা সমালোচনার জন্ম দেয়। এই ঘটনায় ১৪ জনের নাম সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলার পর অভিযানে নামে পুলিশ। জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার এবং উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি ধারালো অস্ত্র ও মাইক্রোবাস। এই ঘটনাকে ব্যবসায়িক দ্বন্দ্বের জের বলছে পুলিশ। তারপরও রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। পুলিশের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় যে ভিক্টিমের সাথে প্রতিপক্ষের দীর্ঘ ১০ বছর যাবৎ পারিবারিক দ্বন্দ্ব ছিল। উক্ত ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। এজাহার নামেও ২ জন আসামি গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়েছে। নাজমুল হাসান চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং রহিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ই-কমার্সের এসক্রো সিস্টেম জটিলতায় গ্রাহকের আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে দেওয়া সহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বিকেলে রাজধানী শাহবাগে বাংলাদেশ ই-কমার্স কাস্টমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে ৩৯৭ কোটি টাকা জমা আছে উল্লেখ করে অবিলম্বে গ্রাহকের পাওনা ফেরত দেওয়ার দাবি জানানো হয়। এ সময় ৩০ জুনের আগে গ্রাহকদের আটকে থাকা টাকার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান ভুক্তভোগীরা। বলছেন যে জুলাই মাস থেকে আমাদের টাকা সম্পূর্ণ সেফ আছে, তাহলে জুন মাস তার আগে এগুলো টাকা কোথায় যাবে? সমস্ত টাকাই নাকি ফোস্টারের কাছে আছে। আমাদের মূল দাবি রিপন মিয়াকে অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক এবং তাকে সরকার নজরদারিতে রেখে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হোক, আর ফোস্টারের অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি আনফ্রিজ করে দেওয়া হোক। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সহ ১৩ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পাটুরিয়ায় আমানত শাহ ফেরি ডুবের ৬ দিনের মাথায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম বদলি হলেন। তাকে ভূমি আপিল বোর্ডের সদস্য করা হয়েছে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজিকে বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার মানিকগঞ্জের পাটুরিয়ায় ১৪টি ট্রাক ও ১৪টি মোটরসাইকেল নিয়ে রোড ও ফেরি আমানত শাহ ডুবে যায়। দৌলতদিয়া থেকে আসার পর পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে এই ঘটনা ঘটে। রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের পৃথক ৪ মামলায় হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাগুলো আগামী ১ বছরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ১৮ আগস্ট জয় গোপাল সরকারকে পৃথক ৪ মামলায় জামিন দেন হাইকোর্ট। পরে সে রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন জানায়। ২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার এনু রূপনের স্বীকারোক্তিমূলক বক্তব্যে জয়গোপাল সরকারের নাম উঠে আসে। পরে গত বছরের ১৪ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। জয়গোপাল ওয়ান্ডারার্স ক্লাবের একজন ফুটবলার ছিলেন। অবসরে গিয়ে পরিচালনা পরিষদের সদস্য, পরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছিলেন। তৈরি পোশাক খাতের উপর ভর করে অক্টোবরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছাড়িয়েছে ৬০%। গত মাসে ৪৭২ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা অক্টোবরের লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৩৭% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এই প্রথমবার এত বেশি পণ্য রপ্তানি করেছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে চলতি ২০২১-২২ অর্থ বছরের প্রথম ৪ মাসে জুলাই অক্টোবরে ১,৫৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যেখানে তৈরি পোশাক রপ্তানি হয়েছে সবচেয়ে বেশি। অক্টোবরে এই খাতে ২৮০ কোটি ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় এসেছে ৩৫৬ কোটি ডলার। বিদায়ী মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কিছুটা বাড়লেও জুলাই থেকে অক্টোবরে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে ২৪% বেশি। দুবাইয়ে বসেছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ও সাংস্কৃতিক মিলন মেলা এক্সপো 2020, যেখানে বাংলাদেশেরও রয়েছে সরব উপস্থিতি। দেশে ভাবমূর্তি বৃদ্ধির সাথে ব্যবসা বাণিজ্যের প্রসারের আশা অংশগ্রহণকারীদের। অন্যদিকে প্রবাসীদের উন্নতিতে এমন আয়োজনে আরও অনেক কিছুই করার ছিল বলে মত বিশ্লেষকদের।
192 দেশের মধ্যে এভাবেই শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা। আরব আমিরাতে চলছে বিশ্বের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলন মেলা এক্সপো 2020, যেখানে বাংলাদেশের সরব উপস্থিতি। বাংলাদেশিদের সাথে সারা বিশ্বের মানুষ প্রতিদিন ভিড় করছে সেখানে। 2013 সালে এক্সপো আয়োজনের অনুমতি পাওয়ার পর প্রায় 450 হেক্টর জায়গার উপর প্রস্তুত করা হয়েছে ভেন্যুটি। নান্দনিকতার সময় শুধু স্টল অথবা অডিটোরিয়াম প্রস্তুত করা হয়নি, এতটাই পরিকল্পিতভাবে আয়োজন করা হয়েছে যাতে প্রতিদিন টানছে লাখো পর্যটক। দেশগুলো দর্শন সাংস্কৃতিক সৌন্দর্য উপভোগ করে শেষ করার নয়, স্টল টু স্টল ঢু মারতে মারতে চোখ আটকে যাবে লাল সবুজে। সেখানে আছে এক খণ্ড বাংলাদেশ, যেখানে গ্রাম বাংলায় মিশে যাবেন সবাই। এত আয়োজনের মাঝে প্রশ্ন উঠতে শুরু করেছে দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে। প্রাপ্ত বাজেট আর দীর্ঘ সময়ে এখনো অনেক কিছুই করা সম্ভব, যা হচ্ছে না সদিচ্ছার অভাবে, বলছেন বিশ্লেষকেরা। আমাদের কিন্তু 50 বছর পূর্তি চলছে, বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী চলছে, আমাদের দুইটা মেগা আমাদের সেলিব্রেশন চলছে। এইটার সাথে এক্সপোকে মিলিয়ে দিলে আমি মনে করি এই পুরো মধ্যপ্রাচ্যে আমাদের ব্র্যান্ডিংটা এবং ভাবমূর্তিটা চেঞ্জ হবে। তবে কর্তৃপক্ষ বলছে সারা বিশ্বে বাংলাদেশকে গ্রহণযোগ্য করে তুলে ধরতে কোনো কমতি রাখা হচ্ছে না। আমাদের যে দেশের যে সক্ষমতা, আমাদের রেজিলিয়েন্স, আমাদের যে অর্জন, এগুলো কিন্তু অনেকেই জানে না। সেটাই কিন্তু আমাদের এক্সপো 2020-তে আমরা এবারই প্রথম ডিজিটালি এবং ফিজিক্যালভাবে তুলে ধরেছি। 1 অক্টোবর শুরু হয়েছে দুবাই এক্সপো 2020, যা চলবে 2022 সালের 31 মার্চ পর্যন্ত। প্রথম এক্সপো অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাজ্যে 1851 সালে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বে করোনায় একদিনে 5009 জন মারা গেছে আজ। নতুন শনাক্ত 3,44,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 50,24,000। এ পর্যন্ত আক্রান্ত 24,80,00,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 1,155 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, সেখানে নতুন শনাক্ত 40,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে সোমবার মারা গেছে 550 জন, নতুন আক্রান্ত 39,000 রোগী। তবে ব্রাজিলে কমেছে করোনার বিস্তার। সোমবার দেশটিতে 94 জনের মৃত্যু এবং নতুন 4,000 রোগী শনাক্ত হয়েছে। চীনের সাংহাইয়ের ডিজনিল্যান্ডে 33,000 দর্শনার্থীর করোনা পরীক্ষায় একজনের দেহে ভাইরাস শনাক্ত হয়, পুরো পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। আফগানিস্তানের কাবুলে সামরিক হাসপাতালের কাছে দুটি বিস্ফোরণ ও গোলাগুলিতে অন্তত 22 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 16 বলে জানিয়েছে বিবিসি। তালেবানের এক মুখপাত্র জানায়, প্রথম বিস্ফোরণটি সর্দার দাউস খান হাসপাতালের গেটের কাছে বেসামরিক নাগরিককে লক্ষ্য করে চালানো হয়। এ সময় হাসপাতাল এলাকায় বন্দুক নিয়ে হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত করা হয়নি। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে তালেবান মুখপাত্র বিলাল কারিমির দাবি, হাসপাতালে প্রবেশ করে প্রথম বিস্ফোরণ ঘটায় আইএসকে। তালেবানের পাল্টা হামলায় আইএসকের 4 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। হ্যালোউইন উৎসব চলাকালে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক গোলাগুলি হয়েছে। এসব ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অর্ধশতাধিক। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস সহ 7টি রাজ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়া ও ইলিনয় রাজ্যে মোট 6 জন নিহত হন। কলোরাডোর লেকউড বাণিজ্যিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভ অনুসারে এবছর এখন পর্যন্ত 599টি গোলাগুলির ঘটনা ঘটেছে। 2020 সালে 611 এবং 2019 সালে 419টি ঘটনা ঘটেছিল। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর বিশ্ব জুড়ে অন্তত 62 সাংবাদিক নিহত হয়েছেন। এ তথ্য দিয়েছে ইউনেস্কো। মঙ্গলবার সাংবাদিক হত্যায় দায়মুক্তির প্রবণতায় উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউনেস্কো বলছে, সাংবাদিক হত্যার 10টি ঘটনার 9টিতেই কারো সাজা হয় না। সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন, কিন্তু সম্প্রতি সংঘাত ছাড়াও সংবাদকর্মীদের মৃত্যুর ঘটনা বেড়েছে। অনেক দেশেই দুর্নীতি, পাচার, মানবাধিকার লঙ্ঘন কিংবা পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানে গিয়ে সাংবাদিকদের জীবন ঝুঁকিতে পড়ছে। এছাড়া অপহরণ, নির্যাতন, ডিজিটাল ও অন্যান্য মাধ্যমে গুজব রটানো সহ নানা হয়রানিতে পড়তে হচ্ছে সাংবাদিকদের। শৈবালের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন রাশিয়ার একদল বিজ্ঞানী। সামুদ্রিক শৈবাল ঠিক কতটুকু কার্বন সংগ্রহ করতে পারে এবং এটিকে শক্তি তৈরিতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা।
রাশিয়ায় আগামী ৩০ বছরের মধ্যে গ্রিনহাউস গ্যাসের গড় নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পুতিন সরকার। এদিকে দেশটির পূর্বাঞ্চলীয় জীবাশ্ম জ্বালানি সমৃদ্ধ দ্বীপ শাখালিনের বিজ্ঞানীরা এর মাঝে জলজ উদ্ভিদ নিয়ে কাজ শুরু করেছেন। তারা মনে করেন ৩.৫ বিলিয়ন বছরের পুরনো জলজ জীব শৈবাল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস কমাতে অবদান রাখতে পারে। স্থলভাগে গাছের মতো সমুদ্রের শৈবালও সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করে। শাখালিন স্টেট ইউনিভার্সিটির কেমিক্যাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির প্রধান এলেনা ল্যাপকোভস্কয়া বলেন, সামুদ্রিক শৈবালগুলো ঠিক কতটুকু কার্বন সংগ্রহ করতে পারে এবং এটিকে শক্তি তৈরিতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে কাজ করছেন তিনি। শৈবালের উৎপাদন বৃদ্ধি বিশ্বকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করে। আমাদের অর্থনৈতিক অঞ্চলের মতো প্রচুর পরিমাণে শৈবাল জন্মানো সম্ভব। রাশিয়া কেন এই পথ অনুসরণ করছে না এবং সারা বিশ্বের কাছে প্রমাণ করছে না যে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাহায্য করতে পারি। তবে শৈবাল উৎপাদনের ক্ষেত্রে সঠিক তাপমাত্রা প্রয়োজন বলে মনে করেন এলেনা। শৈবাল উৎপাদনের জন্য আমাদের পর্যাপ্ত পানি অঞ্চল রয়েছে। তাছাড়া আমাদের পানি বেশ পরিষ্কার হয় এবং আদর্শ তাপমাত্রা থাকায় ভালো উৎপাদন সম্ভব। এদিকে ২০২৫ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য বাস্তবায়নের নানা পরিকল্পনা গ্রহণ করেছে শাখালিন কর্তৃপক্ষ। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টার বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।